আমার ছেলে সৌম্যজিৎ নন্দী। আমি কামারপুকুরে থাকি আর আমার ছেলে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে। আর এবছর খুব ভালো রেজাল্টই হয়েছে, 750-এর উপর। আর আমার ছেলে এত ভালো হওয়ার জন্য আমি বাবার কাছে আসার জন্যই সব কিছু। আজকে বাবার কাছে আসছি 7-8 বছর কি প্রায় 10 বছর হয়ে যাবে, মনে নেই অত, কিন্তু বাবার সঙ্গে এত ভালোভাবে আমরা মিশেছি আর বাবা আমাদেরকে এত ভালোবাসেন। আমি স্বপ্নও ভাবিনি আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে আর করবে। আর আরও বেশি ওর বাবার প্রতি মানে ভালোবাসাটাই আরও বেশি। সবসময় বাবাকে ছাড়া ও জানেও না, সবসময় বাবা আমি কী করলে ভালো হবে না হবে সবসময় এই কথাই চিন্তা ভাবনাটা ছিল। আর বাবা সবসময় বলতেন যে এইভাবে পড়াটা আগিয়ে যাক, ঠিক এক জায়গায় লক্ষ্য জায়গায় পৌঁছাবেই। যাক, ঠাকুরের কৃপাতে বাবার আশীর্বাদে তারা মায়ের আশীর্বাদে সব আমার ছেলে 750-এর উপর রেজাল্ট করাতে আমার খুব আনন্দ। পরবর্তী পর্যায়ে বাবার কাছেই আমি সিদ্ধান্ত মানে ঠিকঠাকভাবে যাতে কতটা আগে যেতে পারে সেটাই আমি চেষ্টা করে ওকে জিজ্ঞাসা করবো বাবাকে যে কেমন কোন পথে হাঁটলে ভালো হবে না হবে, কারণ বাবা ছাড়া আমাদের কেউ নেই, এটাই সবসময় জানি। আর এখনও এটাই আমি ভাবছি আরও যেমন আগে যাই বাবা আমাদেরকে সেই রাস্তাটাই যেমন দেখান আর আমরা ওই রাস্তা। নমস্কার, সকলকে প্রীতির শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা অন্যভাবে বলবো, ভয় খাওয়ার কিছু নেই। আপনাদের এই কথাগুলো বলা মানে সচেতন করিয়ে দেওয়া। আর সচেতন মানে আমরা যদি সচেতন ওয়াকিবল হন তাহলে আপনারা কিন্তু একটু ভালোভাবে থাকবেন, সেই উদ্দেশ্যে কিন্তু বলবো। এখন একটা ক্রিটিক্যাল সময় চলছে, বারবার বলছি। মঙ্গলের বছর, মঙ্গল নিচস্থ অবস্থায় আবার কর্কটের ঘরে বসে আছে। এটা মঙ্গলের বছর কিন্তু। অতএব যার ফলে আমি বলেছি মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারে চারদিকে আগুন লাগবে। সেদিনে মিন্টো পার্কে লাগলো, আবার রাজস্থানে লেগেছে, কোথায় কি চারদিকে দেখবেন একটা পেপার পড়বেন, আপনারা জানেন মঙ্গল। আমি প্রথমে বলে 4-5 বছর মঙ্গল আগুন লাগবে, জঙ্গি আনা হবে, হয়ে গেছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, আবার একটু থেমে গেছে, আবার কিন্তু যুদ্ধের পরিস্থিতি আসছে। ভূমিকম্প হওয়ার যোগ আছে, ভূমিকম্প হবেই। প্রচন্ড দাবদাহ চলছে, বৃষ্টি প্রচুর হবে, সুনামি বা আইলার মতো একটা ঝড় বৃষ্টি আসতে পারে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট মঙ্গলের বছর। এই জিনিসগুলো হচ্ছে। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল সময়ের মধ্যে চলছে, মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপতের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। বুধ হচ্ছে আমাদের সিদ্ধান্তের কারক গ্রহ। বৃহস্পতি আমাদের অর্থ, জ্ঞান, চেতনার কারক গ্রহ। শুক্র আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের জাগতিক সুখের কারক গ্রহ শুক্র। রাহু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ। কেতু হচ্ছে শোক এনে দেবে, শোকের কারক গ্রহ। মঙ্গল বললাম অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। বৃহস্পতি, শুক্র, মঙ্গল, রাহু, কেতু, এই যে গ্রহগুলো আমরা পাই, এই গ্রহগুলো কিছু কিছু ভালো, কিছু কিছু মন্দ আমাদের তো করায়। গ্রহের দোষেই মানুষ, গ্রহের ফেরে মানুষ ঘুরে। এই বছরে যা হয়েছে অনেকটাই পেরিয়ে গেছে, তবু বলবো একটু সচেতন থাকতে বলবো। প্রথম কথা বলবো, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি 7.5 চলছে। তাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল, তারা রোগ জ্বালা হওয়ার যোগ প্রবল, তাদের পিতামাতা, গুরুজন স্থানীয় ব্যক্তিদের খারাপ হওয়ার যোগ প্রবল। পিতামাতাকে নিয়ে রোগ জ্বালা, অশান্তি, ডিস্টার্ব, পিতামাতার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যাদের মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি। 7.5 এটা করায়। তো আমাদের এবছর 2025 আমাদের সচেতন থাকতে হবে। আমাদের আঘাত লাগতে পারে, আমাদের রোগ জ্বালা হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। কাদের রোগ জ্বালা কষ্ট পাবে, কাদের রোগ জ্বালাতে কিন্তু বিভিন্ন দিক থেকে কষ্ট পাবেন এবং ক্ষতি হয়ে যেতে পারে, ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে বলবো আমি যে আপনারা সাবধানে থাকবেন। তপন শাস্ত্রী হয়তো ভয় খাওয়াচ্ছে না, হয়তো বলবেন ভয় খাওয়াচ্ছে। আপনাদের সাবধান বাণীটা করে দেওয়াও দরকার, যে আপনি পেরোচ্ছেন, সামনে একটা গর্ত আছে, আপনাকে বলবো ওখানে ঝাঁপ দেবেন না, ঘুরে যান। তো এই সাবধান বাণীগুলো আমার করা দরকার। যাদের মেষ রাশি, মেষ রাশি কি দেখে? মেষ রাশির দেখে হচ্ছে মস্তকটা, মাথাটা দেখে মেষ রাশি। মেষ রাশির কিন্তু মাথার ব্যায়াম, মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথায় অস্ত্রাঘাত, চোট আঘাত লাগতে পারে। সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। মেষ রাশিটা দেখে মাথাটা। কিন্তু
বৃষ রাশি মুখটা দেখে, মুখটা হচ্ছে বৃষ রাশির জায়গা। আমাদের মুখে ঘা হতে পারে, দাঁতের একটা সমস্যা হতে পারে, ENTর একটা মিলিয়ে নেবেন বৃষ রাশির ক্ষেত্রে। আমি কি বলছি, আমি অন্য ক্যালকুলেশন অঙ্ক করেই বলছি, কিন্তু সেই দিকে একটু সচেতন থাকবেন, ভালো একটু ডাক্তার দেখিয়ে নেবেন। মুখে একটা আলসার হতে পারে, মুখে একটা দাঁত দিয়ে রক্ত পড়তে পারে, তারপরে দাঁতের একটা ব্যামো হতে পারে, মুখে ঘা হতে পারে, বিভিন্ন দিক থেকে একটা মুখের বেদনায় কিন্তু কষ্ট পাবে 2025-এ যাদের বৃষ রাশি। রোগ জ্বালাটা হওয়ার যোগ প্রবল। মিথুন রাশি কি বলছে, আমরা হাতে ডান পা, অনেকে দেখবেন হাত পা নাড়াতে পারছেন, হাত পা ডিস্টার্ব এবং স্ট্রোক ফোক হয়ে একটা দিক সাইড কিন্তু অচল হয়ে যেতে পারে, হয়েছে অনেকের। মিথুন রাশির ক্ষেত্রে হাতের দুটো বাহু হচ্ছে মিথুন রাশি দেখে, দুটো হাত। এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দুটো হাতে একটা ব্যথা যন্ত্রণা, এমন টেনশন ব্যথা করবে কি ছেলে কি মেয়েদের, আপনি যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যাবেন, কষ্ট পাবেন, হাত নাড়াতে পারবেন, এই সাইড প্রচন্ড যন্ত্রণা করবেন। দেখে নেবেন যাদের মিথুন রাশি। এই যে কথাগুলো বলেন, এগুলোর উপায় আছে, আমি বলছি, আপনারা সেই উপায়গুলো পালন করবেন, পরপর আমি বলে দেবো। আগে যে সমস্যাগুলো আসতে পারে সেটা আমি বলছি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু আঘাত, হৃদয় দেখে আমাদের, হার্ট। কর্কট রাশির ক্ষেত্রে আপনার জীবনে আঘাত পেতে, আঘাতের ফলে আপনার হার্টের একটা সমস্যা আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে 2025-এ। খাওয়া দাওয়া খুব সাবধানে থাকুন, ডিস্টার্বটা একটু মানে খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশনে থাকবেন, নাহলে এই রোগগুলো কিন্তু হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে আমরা পেটটা দেখি, উদর। সিংহ রাশির ক্ষেত্রে এই বছরে দেখবেন পেটের যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাবে। পেটে একটা আলসার হতে পারে, পেটে আপনার জন্ডিসও হতে পারে, পেটে নানা রকম সমস্যা, রোগ জ্বালা, বারবার পটি যাওয়া, হজম না হওয়া, এগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এবছর কিন্তু ভুগবে। কন্যা রাশির ক্ষেত্রে কোমরটা দেখে, কোমরের যন্ত্রণায় ব্যথায় কষ্ট পাবে, বিশেষ করে মহিলারা। কোমর বা কোমর থেকে লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা, অপারেশন, হাঁটুর নি রিপ্লেসমেন্ট, হাঁটুর ব্যথা ব্যথা কম হতে পারে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজির সমস্যায় কিন্তু ভুগবে। ওভারিয়ান সিস্ট, গাইনের ইউটাস বাদ, গাইনের পিরিয়ডিক্যাল ব্যাপার 19-20, খুব বেশি পিরিয়ড হয়ে যাবে, নাহলে হয়তো হবে না, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম। থাইরয়েড দেখা দিতে পারে যাদের তুলা রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে গোপন অঙ্গরা দেখে, গুচ্ছ দেশ দেখে, সেখানে কিন্তু নানা রকম রোগ ইনফেকশন হয়ে আপনার অনেক ডিস্টার্ব হয়ে যেতে পারে যাদের বৃশ্চিক রাশি। যদি এরকম হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং ভালো ডাক্তার দেখিয়ে নেন এবং ট্রিটমেন্টের মধ্যে থাকুন, নাহলে কিন্তু আপনার অনেক কিছু, যদি সন্তান না হয়, সন্তান হওয়ার জায়গাটা, সন্তানের মানে বাচ্চার থলি, ফেলোপাইন টিউব যেটাকে বলি, সেটা বন্ধ হয়ে যেতে পারে, ডিস্টার্ব হতে পারে, সেখানে অবস্ট্রাকশন হতে পারে, বাধা হতে পারে। যাদের বৃশ্চিক রাশি তারা কিন্তু এটা খেয়াল রাখবেন। যাদের ধনু রাশি দেখে হচ্ছে উড়ুটা, উড়ু হচ্ছে আমাদের মানে উড়ু যেটাকে বলি, উড়ুটা হচ্ছে আমাদের জীবনের কিন্তু ভীষণ একটা ভূমিকা গ্রহণ করে। আমাদের চলাফেরার ক্ষেত্রে উরুদ্বয় কিন্তু ভীষণ একটা ভূমিকা আছে। উড়ুতে ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, অপারেশন যোগ পাচ্ছি, হাঁটুতে জল জমে যাবে, এই ধরনের কিন্তু হবে যাদের ধনু রাশি। মিলিয়ে নেবেন, এই বছরটা এই রোগের প্রকোপটা পাচ্ছি বলে আপনাদের জানালাম। সবার ক্ষেত্রে হবে বলে বলছে না, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ইন্ডিকেট করছে। এর কেন বলছি, এর গ্রহগত পজিশন আছে, গ্রহগত কিছু ব্যাপার ব্যাখ্যা আছে, এগুলো আমি দিতে পারছি না এই সময়, কারণ সময় কম। শুধু জেনে রাখুন এই রাশির এই রোগ হতে পারে। যদি এরকম রোগ কিন্তু আপনি দেখতে পান, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করান। আর উরু আমাদের কিন্তু ভীষণ, এই উরু নিয়ে একটা গল্প করলে বলা যাবে, যখন যুদ্ধ চলছে ইয়েতে, মহাভারতের যুদ্ধ হচ্ছে, দুর্যোধন দ্রৌপদীকে উড়ুতে বসিয়েছিল। তার আগে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিল দুর্যোধনের উড়ুটা ভেঙে দিতে পারলে ভীমকে বলেছিল তুমি গদা দিয়ে উড়ুটা ভাঙো আগে। এবং দুর্যোধনের মায়ের থেকে গল্প শুনেছিল যে যদি কোনো সতী নারীকে উড়ুর মধ্যে বসানো যায় তাহলে কিন্তু উড়ু পাথরের মতো শক্ত হবে, কেউ ভাঙতে পারবে না। তাই দ্রৌপদী কিন্তু বসিয়েছিল উড়ু, মানে দুর্যোধন বসিয়েছিল তার উড়ুতে। এটা নিয়ে অনেক ওই সময় হয়েছিল যে এটা শিলতাহানি করেছে, মানে যেটা আমরা বলি বাংলা ভাষায়, বা দ্রৌপদীর বিভিন্ন রকমের অন্যরকম ব্যাপার করেছে, এটা ঠিক না।
কিন্তু বসেই ছিল মায়ের কথাতে, যদি বসানো যায় কোনো সতী নারীকে যদি উরুর মধ্যে বসানো যায়, উরুটা পাথরের মতো শক্ত হবে। অত উরু আমাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে। উরু ভঙ্গ বলেছে, উরুকে ভেঙে দিতে বলেছিল ভীমকে, ভেঙে দিলেই দুর্যোধন কুপকাত হয়ে যাবে আর যুদ্ধ করতে পারবে, আমরা জিতে যাব। এই নিয়ে বলে উরু একটা ভীষণ কিন্তু আমাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু ভীষণ। 60-এর ঊর্ধ্ব মহিলাদের দেখবেন প্রায় নিয়ে রিপ্লেসমেন্ট, মানে উরু হাঁটু অপারেশন হয়েছে, পায়ের ব্যায়ামতে কষ্ট, আর্থারাইটিস টাইপের বাত, কি ছেলে কি মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে বললাম। এবং মকর রাশি জানু মানে জাংটা দেখে, জাঙের মাসল পেন হবে দেখবেন, এমন জায়গায় কোনো রোগ হবে জাঙের মাংস কেটে নিয়ে সেই জায়গায় জয়েন্ট করতে হবে, এরকম একটা ঘটনা ঘটবে। কিন্তু জাঙের মাংস দিয়ে অনেক কিছু করা হয়, আমরা দেখেছি মেডিকেল সায়েন্সে, আমরা দেখেছি শুনেছি। সেই জায়গাতে কিন্তু জাং, হাঁটু, কোমরে ব্যথায় প্রবণতাগুলো দেখা দেবে যাদের মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখে কিন্তু আমাদের গলার ব্যায়ামও ডিস্টার্ব হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে গলার ব্যায়াম কিন্তু হতে পারে, বিভিন্ন গলার রোগ হতে পারে। যারা গান বাজনার সাথে যুক্ত আছে তেমন গলার স্বর কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এমনি দেখবেন কুম্ভ রাশি যাদের একটু নাকি সুরে হবে দেখবেন, মিলিয়ে নেবেন। আবার নাকি সুরে যাদের হয় তারা অনেকদিন পরমায়ী হয়, মিলিয়ে নেবেন আমার কথা। অতএব তাদের প্রতিভা অনেক বেশি থাকে। অনেক জাতকদের তদলা হয়, তদলারা কিন্তু খুব ভালো হয় যখন কথা বলে ভেবে চিন্তে বলে, ব্রেন বুদ্ধি খুব সচেত হয়। অনেক তদলা মানুষ দেখবেন অনেক মানে অনেক গুণী মানুষ হয়। একটু স্ট্যামারিং প্রবলেম, যেটা কথা বলতে গিয়ে আটকে যাওয়া, দেখবেন তারা কিন্তু অন্যরকম হয়, ভালো হয়, বুদ্ধিমান হয়। তারা যখন কথা বলবে না, হুট করে যেমন বলে দিই আমরা, কথা বলার সময় একটু আটকানোর সময় ব্রেনে কাজ করবে, এই কথাটা বলবো না, তারপর ভেবে চিন্তে বললো, তার জায়গাটা ভালো হবে, শত্রু কম থাকে। মীন রাশির ক্ষেত্রে পায়ের ব্যথায় কষ্ট পাবে। মীন রাশি দুটো চরণ দেখে, দুটো পা দেখে, মীন রাশির ওই জায়গাটাকে ইন্ডিকেট করে, প্রত্যেক রাশির একটা ইন্ডিকেট করে, দুটো চরণ দেখে পা দুটো মীন রাশির ইন্ডিকেট করে। অতএব এই পা গুলো কিন্তু ক্ষতি হতে পারে, পায়ে চোট আঘাত লাগতে পারে। যদি আপনাদের সুগার ফুগার থেকে, পা থেকে কিন্তু বিরাট, পাকে পরিষ্কার রাখুন। সুগার থাকলে, প্রত্যেকের বলেছে সুগার থাকলে বলেছি এবছর একটা সাদা প্রবাল পড়ে নেন, সুগার নেমে যাবে, ভালো হবে। সুগারের একটাই মাত্র ওষুধ শ্বেত প্রবাল, মানে জ্যোতিষের ওষুধ আর কি, যা ওষুধ খাচ্ছেন। পা থেকে কিন্তু অনেকে পাকে গ্যাঙ্গিং হয়ে যায়, পাটা বাদ চলে যায়, অনেক ক্ষেত্রে দেখেছি। যার সুগার আছে পাটা পরিষ্কার রাখুন। প্রত্যেক প্রত্যেক মীন রাশির ক্ষেত্রে বলবো নিজেদের পাটা পরিষ্কার রাখুন, গায়ে সাবান মাখতে হবে না, দুটো পাকে যত্ন করে রাখুন। দরকার হয় কোনো বিউটি পার্লার গিয়ে পেডিকিওর করে নিয়ে চলে আসবেন, পাটা পরিষ্কার রাখবেন, নখ পরিষ্কার রাখবেন, তাহলে তার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। জ্যোতিষের একটা অমক কথা বলে দিলাম। এই প্রত্যেক রাশির কি কি অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখতে হবে সেটাও আমি বলে দিলাম। তার মধ্যে একটা কিন্তু বললাম, মীন রাশির ক্ষেত্রে পায়ের ব্যথাতে কষ্ট পাবে, পায়ে আঘাত পাবে, পায়ের আঙুল অনেক দেখবেন মীন রাশির ক্ষেত্রে দেখবেন, পায়ের যাদের চেটো আছে দেখবেন তাদের ওই আঙুলগুলো একটু ছোট বড় আছে, একটা আঙুলের উপর আর একটা আঙুল উঠে গেছে হালকা, মিলিয়ে নেবেন। পায়ের বিভিন্ন দিকটা ব্যায়াম থাকবে, পায়ের সমস্যায় ভুগবে, বিশেষ করে এই বছরটা 2025। তো প্রত্যেকের উদ্দেশ্য বলবো, আমি বারবার বলেছি একটা মন্ত্র, মেষ রাশির যারা আছে মস্তকের ডিস্টার্ব হবে, আপনারা প্রতিদিন হাত জোর করে নম রিং শ্রিং মেষ রাশয় নম, নম রিং শ্রিং মেষ রাশয় নম, নম রিং শ্রিং মেষ রাশয় নম। যাদের বৃষ রাশি তাদের মুখে কিন্তু ব্যথা যন্ত্রণা হতে পারে, মুখের একটা রোগ হতে পারে। আপনারা নম রিং শ্রিং বৃষ রাশয় নম, নম রিং শ্রিং বৃষ রাশয় নম। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশির রাশি দিয়ে হিং সিং মিথুন রাশয় নম, হিং সিং কর্কট রাশয় নম। এই মন্ত্রগুলো প্রতিদিন জপ করুন, এই যে রোগ ভোগ থেকে কিন্তু আপনারা বাঁচবেন। আরো পরের অনুষ্ঠান দেখুন, এই প্রত্যেক রাশির রোগ ভোগ থেকে বাঁচতে টিপস দেব। শুধু 2025-এ যে বললাম এটা ক্ষতি হতে পারে, কিন্তু মেষ রাশির প্রতীকটাই মস্তক। 25-26 পেরিয়ে গেল, ওই মেষ রাশির প্রতীকটা কিন্তু মাথায় থাকবে। কিন্তু যেহেতু আপনারা জানেন না কোন রাশির কোন দিকটা ইন্ডিকেট করে, সেটাকে ব্যাখ্যা দিয়ে বলে দিলাম আপনাদের, যাতে আপনাদের রোগ জ্বালা না হয়। খুব ভালো থাকুন। সামনে আমার ফলারিন অমাবস্যা আসছে, আমার মন্দিরে পুজো পাঠ আছে। এই ফলারিন অমাবস্যা একটি ফল দিলে ভালো ফল পাওয়া যায়। প্রত্যেকের উদ্দেশ্য বলছি, মা বোনেরা যারা আছে, সন্ধ্যাবেলা সোমবার 26শে মে যে কোনো কালী মন্দিরে যাবেন, একটি ফল নিয়ে যাবেন, তার মধ্যে মিষ্টি ফল, ধূপ ধুনো মোমবাতি দিয়ে পুজো দেবেন। আর একটা ফরস ফল আপনি নিয়ে যাবেন, ঠাকুর মশাইয়ের হাতে দেবেন, বলবেন এই ফলটা আমি ত্যাগ করতে চাই, একটু দক্ষিণা দিয়ে দেবেন, নাম গোত্র দেবেন,
ঠাকুরমশাই নাম গোত্র দিয়ে বলে মায়ের পাদ পদ্মে কালী মন্দিরে যেতে হবে, কিন্তু অন্য কোনো মন্দিরে হবে না। ফলটি দিয়ে দেবে, আপনি সেই ফলটি কিন্তু হাতে নিয়ে ঠাকুরমশাইকে দিলেন। আপনি নিজে মনে মনে কাউকে বলবেন না, মনে মনে বলুন আমার মেয়ের যাতে বিয়ে হয়ে যায়, মেয়ের যাতে চাকরি হয়ে যায়, বা স্বামী স্ত্রীর স্বামীর সাথে মেয়ের ঝগড়া হচ্ছে, ডিভোর্স হয়ে যাওয়ার মুখে, সেটা যেমন রদ হয়ে যায়। হবেই রদ, দেখবেন ছেলে রোগ ভোগ হচ্ছে, হবেই। ফল দান করলে ফল পাওয়া যায়। বিশেষ করে ফলানির অমাবস্যায় শ্রীরামকৃষ্ণ সারদা মাকে মাতৃরূপে পুজো করেছিল এই অমাবস্যাতে, তারপরে ভবতারিণীর দেখা পেয়েছিল, আপনিও দেখা পাবেন। ফল দিলে ফল পাওয়া যায়। আপনার ছেলের বিয়ে হচ্ছে না, অনেকদিন চেষ্টা করছেন, ফল দান করুন। যদি না হয় গত বছর যে সেই ফলটা এবছর রিপিট করুন। আর যদি কোনো যোগ্য ফল আহুতি দিতে পারেন, তার ফলটা আরো তাড়াতাড়ি পাওয়া যায়, 6 মাসের রেজাল্ট পাবেন। ঠাকুরমশাই হয়তো ব্যস্ত, প্রচুর ভিড়, মন্দিরে গেছেন, আপনি ফলটা আপনার যে পুজো দিতে গেছেন রেখাবিতে দিয়ে দেবেন, মাকে দিয়ে আপনি একদম নমস্কার করবেন, সেই ফলটা নিয়ে আসবেন না। কিন্তু আর একটা কথা বলবো, যে ফল আরো ফল দিতে পুজো দেবেন, যাই ফল দেবেন না কেন, সেই ফলগুলো কিন্তু আপনি ফেরত আনবেন না। সবার উদ্দেশ্যে বলছি, মিষ্টি ফল পুজো দেবেন ধূপধুনো দিয়ে, মিষ্টি প্রসাদ ঠাকুরমশাই মাকে খাইয়ে দিয়ে নিবেদন করে আপনাকে দিয়ে দেবে, নিয়ে এসে খাবেন। কোনো ফল মন্দির থেকে ফলানির অমাবস্যায় নিয়ে আসবেন না। আপনি সব ফল দান করলেন যাতে আপনার সব ফল থাকে। এই নিয়ে প্রোগ্রাম আমি করেছি আপনার ফলানির অমাবস্যা নিয়ে, সেটা আমার অনুষ্ঠানটা দেখে নেবেন। আজকে এই অনুষ্ঠানের সঙ্গে একটু বলে দিলাম, যাদের ব্রহ্মদোষ আছে, যাদের বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ কাটানোর মক্ষম সময়, যাদের সাড়ে চলছে, মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তারা কিন্তু অবশ্যই সাড়ে কাটিয়ে নেবেন। এই মন্দিরে আমার বেহালা চৌরাস্তার কাছে মন্দির আছে, 30 বছরের মন্দির, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই ব্রহ্মদোষ কাটানো হবে। কলাগাছ বটগাছ শিবের সাথে বিয়ে দিয়ে সুন্দরভাবে আমার যে মনমন্দির আছে, মনমন্দিরে বসে ঘরোয়া পরিবেশে পুজো পাঠ হবে, শনির সাড়ে কাটানো হবে, ব্রহ্মদোষ কাটানো হবে, আমাদের অঙ্গার যোগ, দারিদ্র, যেসব দোষগুলো সব কাটানো হবে। এই দোষগুলো কাটানোর ফলে আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে এবং আপনারা অনেক ভালো ফল পাবেন, কাটিয়ে নেবেন। এটা ভালো যোগ, এবং সেখানে দোষ কাটাবেন, ওখানে থাকবেন, মন্দিরে অঞ্জলি দেবেন, মায়ের আরতি হবে, ভোগ হবে, ভোগ টোগ প্রসাদ খেয়ে বিকেলবেলা চলে আসবেন। তারপর ফলানির অমাবস্যা আমার রাত্রে আবার মহানিশি রাতে পুজো আছে, সেখানেও অনেকে এসে যজ্ঞে আহুতি দিতে পারেন, ফলটা দিতে পারেন, যজ্ঞে আহুতি দেবেন। আর ওই দিনে অনেক কিছু কাজ হবে, অনেক মানুষের একটা সমাগম হবে। রাতেও কিন্তু আমার মহাপুজো হবে, কিন্তু দিনের বেলা 11টা 9 পড়ে যাচ্ছে অমাবস্যা। আপনারা কিন্তু এসে দোষগুলো কাটিয়ে নেন। বিভিন্ন চেম্বারে আমার আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে সবাই বলছে আপনাকে পাবো কোথায়। এখানে কলে আমার নাম্বার যাচ্ছে, ওখান থেকে ফোন করে নেন। আমার এত ব্যস্ততা, আমি কথা বলতে পারি না। চেম্বারে আসলে আমার সঙ্গে সমস্ত কথা হবে, খুব এমার্জেন্সি থাকলে কথা আমি বলি, তো সেই ক্ষেত্রে বলবো সোমবার বলি রাত্রি 8টা থেকে 11টা। কিন্তু কথা বলার থেকে আবার চেম্বারে এসে কথা বলুন। আমি সামনে চলে যাচ্ছি কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নয় তং দেবী জগতক মাত যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যা চলে যাচ্ছি অম্বুবাচী যোগে, 22 থেকে 26 পর্যন্ত অম্বুবাচী থাকছে, 25-এর রাত্রে অম্বুবাচী ছাড়ছে। আমি 25-এই চলে যাচ্ছি কামাখ্যা ধামে, 3 দিন 4 দিন ধরে আমার ওখানে মহাযজ্ঞ চলবে। কামাখ্যায় অম্বুবাচী যোগটা কিন্তু ভীষণ বড় যোগ। পৃথিবীতে যত মন্দির আছে তার মধ্যে শ্রেষ্ঠ মন্দির কিন্তু কামাখ্যা ধাম। সেই আসাম শহরের নীল পর্বতে পাহাড়ের উপরে মায়ের যোনি পতিত হয়েছিল, যে যোনি থেকে আপনার আমার সৃষ্টি। এই জন্য অম্বুবাচী যোগ, ওই সময় মার অজস্বলা হয়। আরও ব্যাখ্যা আমি দেবো। ওই সময় আমি চলে যাচ্ছি কামাখ্যা ধামে, পুজো পাঠ যোগ্য হবে। আমার বিভিন্ন চেম্বারে পুজো নিয়ে চলছে। আপনারা যদি পুজো দিতে চান, নাম গোত্র দিয়ে লেখা চলছে, পুজো দেবেন, চলে আসবেন। জুলাইয়ের ফার্স্ট উইকে এসে প্রসাদ নির্মাল্য, মায়ের সেই অঙ্গবস্ত্র, লাল কাপড় পাবেন এবং কামাখ্যার জল পাবেন। একটা জল নিয়ে আসবেন, শিশি নিয়ে আসবেন, নতুন কন্টেনার কিনে নিয়ে আসবেন। আমি জল দেবো, জল নিয়ে আসি আমি। সেটা প্লেনে আনতে অনেক ঝামেলা, অনেক পারমিশন করিয়ে আনতে হয়। আমাকে তো একটু আনলে মানে অনেকটা আনতে হয়, যার পরে পারমিশন করিয়ে সুন্দরভাবে নিয়ে আসতে হয়। বস্ত্রটা তো এতটা নিয়ে আসি, সেটা নিয়ে ছোট্ট ছোট টুকরো করে কেটে দিই। প্রসাদ, রক্তবাস্ত্র, নির্মাল্য, অক্ষয় সিন্দুর, অক্ষয় নেওয়া সবাই পাবেন যারা পুজো দেবে। আর সর্বজন স্বীকৃত, আমি 34 বছর ধরে জ্যোতিষ জগতে আছে, 30 বছরের মন্দির আমার, আর 26 বছর কামাখ্যা যাচ্ছি। তো কামাখ্যা ধামে একটা সর্বরক্ষা কবচ কুণ্ডলী বলে তৈরি করা হয়, যেটা খুব দুষ্প্রাপ্য এবং ভালো। এই কামাখ্যা ধামে একটা কবচ করতে 1-2-1.5 লাখ টাকা খরচা আছে। ভালো করে যদি করা যায়, তার ফল কিন্তু সুদূর প্রসারী আছে। কামনা হচ্ছে, কামাখ্যা কি কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ। আপনার যা কামনা, আপনার যা বাসনা পূর্ণ হবেই।
সেই কবচ কুণ্ডলী তৈরি করব মাত্র 31 জনের জন্য। সেই কবচ কুণ্ডলী তৈরির ফলে সর্বরক্ষা কবচ নাম দিয়েছি আপনার রেজিস্টার। সর্বরক্ষা মানে সর্বদিকে যিনি রক্ষা করবে, রক্ষা কবচ। আপনার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিবাহিত জীবন, পড়াশোনার দিকে, শরীর স্বাস্থ্যের দিকে, সর্ব মামলা মকদ্দমার দিকে, সর্বদিকে এই কবচটা কাজ করবে। এটা স্বল্প মূল্যে দেওয়া হবে। 64 উপাচার দিয়ে 3 দিন ধরে যজ্ঞের মাধ্যমে এটা বানানো হবে। যদি এটা সেবা, আমি এটা সেবার জন্য করে দিই মানুষের কাছে, যাতে মানুষ একটু উপকার পায়, এটা পড়ে একটু শান্তি পায়। আমার কথাগুলো শুনে যদি মনে হয় যে ঠিক অথেন্টিক বলছে, ভালো বলছে, মনে হয় যদি করাতে দেবো, আপনারা করাতে দিতে পারেন। তার জন্য কি করতে হবে? চেম্বারে আসলে ফিস লাগবে না। চেম্বারে আসবেন, আমার লোক আছে, গাইড করবে। আমার সঙ্গে আবার দেখাও হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। ভিড় কম থাকলে দেখা হবে। আপনার 1 কপি ফটো দেবেন, নাম গোত্র লিখে দেবেন, আমাদের প্যাডে লেখা হবে। সর্বরক্ষা কবচ বানানো হবে, আপনার নাম গোত্র দিয়ে দেবেন, ওটা দিয়ে পুজো হবে ওখানে বসে, এবং সুন্দর করে কবচটা বানানো হবে। যার বানানো হবে তার ফটো দিতে হবে। ছোট্ট পাসপোর্ট সাইজের ফটো দিলেও চলবে, বড় ফটো দিলেও চলবে। ফটো দিয়ে আমি ফটো নিয়ে চলে যাব ওখানে। প্রত্যেকটা কাগজ যে ফটো চাওয়া সেটা ধরে ধরে কাজ হবে। ওই 64 উপাচার দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে নবগ্রহ যজ্ঞের মাধ্যমে সর্বরক্ষা কবচ তৈরি করা হবে, যার ফল কিন্তু সুদূর প্রসারী এবং খুব অল্প মূল্যে করা হচ্ছে। এটা মানুষের সুবিধার জন্য দেওয়া হচ্ছে। আপনারা এসে নাম লিখে এটা করতে পারেন। জুলাইয়ের পর আমি ফিরছি 30শে জুন বা 31শে জুন বোধ হয়, জুলাইয়ের ফার্স্ট উইকে আমাদের ডেট দেওয়া হবে বিমনাথ চেম্বার। সেই ডেটে এসে প্রসাদ, রক্তবস্ত্র, সর্বরক্ষা কবচ যে অর্ডার দিতেন সেই কবচটা, অক্ষয় নেওয়া, অক্ষয় সিঁদুর, কামাক্ষার সেই মহামূল্যবান জল, কামাক্ষার সেই রক্তবস্ত্র, আর প্রত্যেকে সর্বরক্ষা বানালে প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা দুষ্প্রাপ্য জিনিস আপনাদের প্রদান করব। সেটা ভালো রুদ্রাক্ষ হতে পারে, বা আরও যদি কিছু পাই, আমি দেখে নিই। এক এক সময় ওখানে থাকে, আমি ওখান থেকে কালেকশন করে নিয়ে এসে আপনাদের দেবো। প্রত্যেকেই পাবেন। আর জল, রক্তবস্ত্র, অক্ষয় সিঁদুর, অক্ষয় নেওয়া, ওগুলো সবাই পাবে যারা পুজো দেবেন। আর যারা সর্বরক্ষা মানে তাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে, যারা সর্বরক্ষা কবচ বানাতে দিচ্ছে তাদের তো ফলটা আমাকে দিতে হবে। আমি এত বছর আছি, দারুণ ফল হচ্ছে মানুষের, নাহলে এত বছর থাকবো কি করে, আছি কি করে? শীতের মনে চেম্বার আছে আমার 24 বছর চলছে। 24টা জ্যোতিষী বস্তু, আমি আর বোধ 1-2 জন আছে, আর কেউ নেই। সব 82 আবিষ্কার, 84 বহিষ্কার। আমি 24 বছর কন্টিনিউ। যারা জানেন অনুষ্ঠান দেখছেন, মিথ্যা কথা বলছেন। আমি স্মৃতির মোড়ে, হাওড়া চেম্বারে, বেহালায়, একটা চেম্বারে, মেদিনীপুর 20 বছর, 24-25, একটা চেম্বারে 23-24 বছর বসা কি কম? তার মধ্যে আমি অথেন্টিক কাজটা করি, যার ফলে সবাই আসে এবং এত বছর ধরে আসছে। এটা কিন্তু আমার মহাপ্রাপ্য। এটা কিন্তু আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, তার আমার আশীর্বাদ, আমার পিতামাতার আশীর্বাদ। সর্বোপরি আপনার যেসব আছে আমার দর্শক বন্ধু, যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমাদের শিষ্যভক্ত হয়েছে, যারা আমার কাছে আসে হিতাকাঙ্ক্ষী, তাদের পিতামাতার আশীর্বাদে কিন্তু আমার এই জগৎটা এইভাবেই চলছে। খুব অথেন্টিক কাজ করি, মন দিয়ে করি, ভেতর থেকে করি, যার ফলে এই সাফল্যটা কি করে, আমি তো একটা সাফল্যের শীর্ষে আছি জ্যোতিষ জগৎ। এখন আমার চেম্বারে 70-80 জন লোক পার ডে, 30-35টা নতুন দেখি আমি পার ডে। কষ্ট হয় কিন্তু দেখে নিই, ফেরত দিই না, কারণ ফেরত দিলে তারা কষ্ট করে আসছে, দূর দেশ থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে, কোথায় ত্রিপুরা, কোথায় তোমার দার্জিলিং, জলপাইগুড়ি, সব এসে হোটেলে থেকে আমাকে দেখায়। এটা বিরাট প্রাপ্য। আমি কিন্তু দার্জিলিং যাইনি, জলপাইগুড়িতে চেম্বার যাইনি, শিলিগুড়িতেও যাইনি, সব এসে হোটেলে দেখায়, বলে আপনার অনুষ্ঠান খুব ভাল লাগে, আপনার কথাগুলো খুব ভাল লাগে, আপনি অথেন্টিক কথা বলেন, খুব সুন্দর করে গুছিয়ে বলেন, বুঝিয়ে বলেন। 2-3জন এসে তো সেটা কেঁদে গেল, হাউ হাউ করে কাঁদছে, বলে আপনাকে দেখে, মানে এতদিন দেখে আসছি এই অনুষ্ঠান, তবে দেখে আপনাকে না আমি আর ধরে রাখতে পারিনি, এত সুন্দর কথা বলেন। এখানে দেখলাম আরও আপনাকে সুন্দর, বেশ ভালো লাগছে। মানে এটা আমার প্রাপ্য, কিন্তু এটা আমার কিন্তু মানে বিরাট পাওনা। আমি মানে গুরুদেবের আশীর্বাদ। হাওয়া হাউ করে কাঁদছে, থাকতে পারে, নিচে বসে গেছে, চেয়ারে বসেনি, নিচে পায়ের তলায় বসে পা টিপছে, ওই মানে হো হো করে কাঁদছে, পা ভাসিয়ে দিয়েছে। কিছুই না, নতুন এসেছে একজন, মানে আমাকে ধরে রাখতে পারে না আমাকে দেখে। জানি না কোন অ্যাঙ্গেল থেকে আমাকে এত ভালো লাগে, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তাদের এই পছন্দ, ঈশ্বরই জানেন, গড নোজ। যাই হোক, খুব ভালো। তখন আমি নিজের কথা একটু বলে ফেললাম, মানে ভালো লাগে তো। এরকম এসে আমাকে বলছে, সব সেলফি তুলছে, এই কিছু একটা লিখে দিতে বলছে, কিছু একটা টটকা বলে দিতে বলছে। চেম্বারে আসলে আমি বলে দিলাম মুখে, দুষ্প্রাপ্য টটকা থাকলে আমি দিয়ে দিই, যেটা অত এখানে বলি না আমি সব টটকা। সবাই চায় এটা একটা ফ্রি, এটা বলে দেওয়া মানে এটা কাজ করলে প্রচুর একটা উন্নতি,
এগুলো কিন্তু আমি দিই আসলে চেম্বারে। তারপর আশীর্বাদ তো রইলই, এই ফটো তুলছে, জড়িয়ে ধরছে, ওই করছে, সেই করছে, এই যে প্রাপ্য এগুলো ভালো লাগে। এই যে কাঁদছে, হচ্ছে হো হো করে কাঁদছে। একজন ডাক্তার আছে, ক্যান্সার অঙ্কোলজিস্ট, বিরাট, 94 সালে জন্ম মেয়েটি, এর মধ্যে খুব ভালো জায়গায়। সে এত বড় ডাক্তার ছিল বড় জায়গায়, আবার একটা কলকাতা একটা বড় জায়গায় চলে এসছে, মানে নিচে বসলো। মানে কি করছে বলে, বাবা আপনার যা কথাবার্তা আপনাকে ভাল লাগে খুব, আপনার কথাগুলো এত সুন্দর বলেন না, এত গুছিয়ে বলেন, আর এত মন দিয়ে বলেন, ভেতর থেকে বলেন, আমার মনে হয় অথেন্টিক কিছু বলছেন। আমি কিছুই জানি না, জ্যোতিষতত্ত্বের জ্ঞান ভিক্ষুক, আমার তো অনেক বড় বড় জ্যোতিষী আছে, কিন্তু আমার ভাবভঙ্গি, আমার কাজটা খুব অন্যরকম বলে আমার হয়তো মানুষের এত কাজ হয়। আমার তো জ্ঞানী লোক প্রচুর আছে, আমি একদম জ্ঞান ভিক্ষুক জ্যোতিষে, ছোট্টখাটো মানুষ। সবাই বিরাট ভাবে আমি বিরাট ব্যাপার, মহারাজ বলে, তপন শাস্ত্রী বলে, বলে আমি ভগবান। না বন্ধু, ভগবান কোথায়? তো এই যে জায়গাটা, এটা কিন্তু বিরাট প্রাপ্য। খুব ভালো থাকুন, আমি চাই আপনাদের খুব ভালো হোক, আপনাদের ভালো হলে আমার ভালো লাগবে। নমস্কার।